একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থিতিশীল করে ফেলতে পারে, মানুষে মানুষে তৈরি করতে পারে বিভেদ। আর তাই জাতীয় স্বার্থেই প্রয়োজন এসব অপতথ্যের বিপরীতে সঠিক তথ্যটি সবার সামনে তুলে ধরা। সেই কাজটি করতে এসেছি আমি রুবাইয়াত অদিতি। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। দর্শক, আজ আমাদের সাথে অতিথি হয়ে যুক্ত থাকবেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এম আমিনুল ইসলাম মুনির। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনায় যাব, তবে আলাপে যাবার আগে একটা প্রতিবেদন দেখে নিতে চাই, যাতে পরিস্থিতি সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। ঢালিউড মেগাস্টার শাকিব খান নাকি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। প্রায় 7টি ফেসবুক পেজ থেকে ছড়িয়ে দেয়া এমন খবরে রীতিমতো হইচই পড়ে গেল। পরে জানা গেল পুরোটাই গুজব, শাকিব খান সুস্থ আছেন। ওদিকে একটি গণমাধ্যমের ফটো কার্ডে ছড়িয়ে দেওয়া হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নাকি বলেছেন ঈদের পর নির্বাচন অথবা মৃত্যু। পরে জানা গেল এটাও মিথ্যা তথ্য, তারেক রহমান এমন কথা বলেননি। দর্শক, সংবেদনশীল 5টি অপতথ্যের ফ্যাক্ট চেক আমার হাতে, চলুন দেখে নিই। শুটিং চলাকালীন অ্যাক্সিডেন্টে নিহত হয়েছেন সুপারস্টার শাকিব খান, এমন শিরোনামে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। তবে সত্যিটা সামনে আনে রিউমার স্ক্যানার টিম। জানা যায় চিত্রনায়ক শাকিব খান মারা যাননি, বরং কোনো রকম নির্ভরযোগ্য তথ্য প্রমাণ ছাড়াই নিউজ বাংলা নামে ব্লগ স্পটে হোস্ট করা একটি ওয়েবসাইটে প্রকাশিত কথিত প্রতিবেদনের বরাতে ভুয়া এই দাবি প্রচার করা হয়েছে। ওদিকে ব্রেকিং নিউজ, বিসিবির সাবেক সভাপতি ফারুক গ্রেপ্তার, বিস্তারিত কমেন্টে। এমন ক্যাপশনে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ফ্যাক্ট চেক করে জানা যায় সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদ গ্রেপ্তার হননি, বরং কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে। দৈনিক কালবেলার ডিজাইন সম্বলিত একটি ফটো কার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে, যেখানে দাবি করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নাকি বলেছেন ঈদের পর নির্বাচন অথবা মৃত্যু। তবে অনুসন্ধানে জানা যায় তথ্যটি মিথ্যা। কালবেলা এমন কোনো ফটো কার্ড বা সংবাদ প্রকাশ করেনি এবং তারেক রহমানও এ ধরনের কোনো মন্তব্য করেননি। ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ফটো কার্ডটি তৈরি করা হয়েছে। ওদিকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের ছবিযুক্ত একটি ফটো কার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হচ্ছে, যেখানে দাবি করা হয়েছে তিনি নাকি বলেছেন ডিসেম্বরে জাতীয় নির্বাচন না হলে বিএনপি নির্বাচন ছাড়াই সরকার গঠন করার চিন্তাভাবনা করছে। ফ্যাক্ট চেক করে জানা যায় সালাউদ্দিন আহমেদ এমন মন্তব্য করেননি, বরং কোনো প্রকার তথ্যসূত্র উল্লেখ না করে সালাউদ্দিন আহমেদকে উদ্ধৃত করে আলোচিত ফটো কার্ডটি প্রচার করা হচ্ছে। এখানেই শেষ নয়, সম্প্রতি শেখ হাসিনাকে দেশে ফেরাতে রাষ্ট্রপতির আহ্বান, এমন শিরোনামে ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ফ্যাক্ট চেক করে দেখা যায় ভিডিওটি ভুয়া। মূলত 2023 সালে দেয়া রাষ্ট্রপতির এক ভিন্ন বক্তব্যের ভিডিও সম্পাদনার মাধ্যমে ভুয়া ভয়েস ওভার যুক্ত করে এই মিথ্যা দাবি ছড়ানো হয়েছে। দর্শক, আজ 5টি ফ্যাক্ট চেক বিশ্লেষণ করে দেখা গেল বাংলাদেশকে ঘিরে রাজনৈতিক গুজবগুলোই বেশি ছড়িয়েছে। বরাবরের মতন বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুর মিথ্যা খবরও ছড়ানো হচ্ছে, আর সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা ছড়িয়ে দেওয়া হচ্ছে। ব্যবহার হচ্ছে ফেক অ্যাকাউন্ট বা পেজ। রুবাইয়াত অদিতি, ৭১। দর্শক, প্রতিবেদনটি দেখে নিচ্ছিলাম, আগেই জানিয়েছি আমাদের সাথে অতিথিরা রয়েছেন, আমরা সরাসরি তাদের সাথে আলোচনায় চলে যেতে চাই। এবারে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর কাছে প্রথম প্রশ্নটি রাখবো। এই যে প্রতিদিন কিছু না কিছু গুজব তৈরি হচ্ছে, একটা বন্যা বয়ে যাচ্ছে, আমরা বিগত বেশ কয়েক মাস ধরে দেখতে পাচ্ছি। সেটা ব্যক্তিকে আক্রমণ করে হচ্ছে, কখনো সংগঠনের বিরুদ্ধে হচ্ছে, কখনো দলকে নিয়ে হচ্ছে। এই ধরনের গুজবে আপনারা দলীয়ভাবে কিভাবে মোকাবেলা করেন বা কি ধরনের পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন? আপনাকে ধন্যবাদ। আর একজন আমার সহযোগী আলোচক তিনি এসেছেন, তাকে ধন্যবাদ। এই যে 5টি প্রসঙ্গ আপনি এখানে উল্লেখ করেছেন, এই 5টি বিষয়ই কাল্পনিক অথবা উদ্দেশ্য প্রণোদিত অথবা মিথ্যার আশ্রয় নিয়ে তারা তাদের মতো করে প্রচার করছে। কিন্তু যারা সোশ্যাল মিডিয়ায় বিশ্বাস করে, ফেসবুক বিশ্বাস করে,
তারা যদি বিভিন্নভাবে বিষয়গুলো চেক না করে শুধু সোশ্যাল মিডিয়ার উপরে আস্থাশীল হয়ে থাকে, তাহলে নিরেট তারা যে জিনিসটা বিশ্বাস করবে সেটা আসলে তো মিথ্যা। যেমন তারেক রহমান সাহেব অথবা সম্মানিত রাষ্ট্রপতি যেসব কথা এখানে উল্লেখ করা হয়েছে, এটা একেবারেই সত্যের অহলাপি শুধু না, চূড়ান্ত মিথ্যা। যেমন চলচ্চিত্র নায়ক সাকিব খান সম্বন্ধে যে কথা এখানে প্রচার করা হয়েছে, বিষয়টি মর্মান্তিক। সেই কারণে ফেসবুক এবং সোশ্যাল মিডিয়া তাৎক্ষণিক বিবেচনায় যে বিষয়টি সামনে আনতে পারত, এই ধরনের উদ্দেশ্যপূর্ণ ভাবে যারা মিথ্যার আশ্রয় নিয়ে, হয়তোবা তাদের উদ্দেশ্য ভিন্ন, অথবা এখানে অন্য কোনো ব্যবসায়িক ব্যাপার আছে কিনা আমি জানি না, সেটা যদি থেকেও থাকে, এই মিডিয়াটাকে, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, এটাকে আমরা হারাচ্ছি বলতে বলা যায়। এবং এটাকে তাৎক্ষণিকভাবে সবাই সবার ব্যবহার করে উপকৃত হতে পারত, কিন্তু এটা তো একেবারেই, যেমন সালাউদ্দিন সাহেবের যে কথাটা এখানে আসছে, এটা আরো ভয়ঙ্কর এবং মিথ্যাচারী আমার। তো ধরেন প্রিন্ট মিডিয়া 24 ঘন্টার মধ্যে একবার বা দুবার তারা প্রকাশ করে, অধিকাংশ সময় একবার তারা প্রতিদিন সকালে বা আমরা বিভিন্ন ভাবে। অনলাইনে হয়তো প্রিন্ট মিডিয়ার কিছু সংবাদ আমরা দেখি, কিন্তু সব সময় তো তা দেখা হয় না। কেউ কেউ, আমার কাছে অনেকে এই ধরনের কথা, যে ভাই এটা দেখলাম অমুক জায়গায়, তো সত্য নাকি? আমি তখন বলি যে এটা নির্ভরযোগ্য পত্রিকাই দেখছেন নাকি? না ভাই, তাহলে ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় দেখছেন, তাহলে আমরা এটা তাৎক্ষণিকভাবে বিশ্বাসযোগ্য এটা মনে করার কোন কারণ। এর শিকার শুধু যে রাজনীতিবিদ, ব্যবসায়ী, চলচ্চিত্রকার, এরাই হচ্ছে এমন নাকি? এটাকে ব্যবহার করে সর্বশ্রেণীর মানুষের কখনো কখনো চরিত্র নিয়ে টানাপড়া সৃষ্টি করা হচ্ছে, কখনো কখনো মিথ্যার আশ্রয় নিয়ে রাষ্ট্রীয় ব্যাপারে গুজব ছড়ানো হচ্ছে। আমার কাছে মনে হয় এ ব্যাপারে রাষ্ট্র একটি কড়াকড়ি ভূমিকা থাকা উচিত, তাহলে পরে আমরা আর বেশি ক্ষতিগ্রস্ত। জি, এক হচ্ছে যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন, এখন তো আসলে প্রত্যন্ত এলাকাতেও সোশ্যাল মিডিয়ার ব্যবহার ছড়িয়ে পড়েছে, তো তাদের সচেতনতার একটা বিষয় তো রয়েছেই, যেখানে হয়তো অনেককেই দায়িত্ব পালন করতে হবে, গণমাধ্যমও কিছু ক্ষেত্রে দায়িত্ব পালন করতে পারে, সচেতনতার জায়গাটি রয়েছে এবং সরকারের বিভিন্ন পদক্ষেপের প্রসঙ্গটি আছে। দলীয়ভাবে কোনো ধরনের কাজ করার সুযোগ আছে কিনা সেই প্রসঙ্গটিতে আমি আসবো আপনার কাছে আবারও, তবে আইনজীবী অ্যাডভোকেট এম আমিনুল ইসলাম মনিরের কাছ থেকে একটু ঘুরে আসতে চাই। এই যে আমরা দেখতে পাচ্ছি প্রতিদিনই মিথ্যা তথ্যগুলো ছড়ানো হচ্ছে, সেক্ষেত্রে যেই মানুষটি মিথ্যা তথ্য ছড়িয়ে দিচ্ছে তাকে চিহ্নিত করাটাও অনেক সময় চ্যালেঞ্জ হয়ে যায়, কিন্তু যদি সম্ভব হয়, তার সুস্পষ্ট অবস্থান যদি জানা যায়, এরপর আইনে কোথাও আইনি পদক্ষেপ নেয়ার উপায় কি কি ধরনের রয়েছে? অসংখ্য ধন্যবাদ। ৭১ টিভি এই চমৎকার আলোচিত এই প্রোগ্রামটি যারা উপভোগ করছেন, যারা দেখছেন, সকল দর্শক শ্রোতাকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আমার অত্যন্ত প্রিয় ভাজন একজন ব্যক্তিত্ব, বিএনপির সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু সাহেবকে। আর পাশাপাশি আপনাকেও ধন্যবাদ। অত্যন্ত স্পর্শকাতর বিষয়গুলো চলছে আসলে সমগ্র পৃথিবীতে এবং বাংলাদেশে। সকালে ওঠার পরে রাত অবধি ঘুমে যাওয়ার পূর্ব পর্যন্ত আমরা কিন্তু সকলেই প্রায় সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন যোগাযোগ মাধ্যমের উপর নির্ভরশীল। অতএব সকালে ঘুম থেকে উঠে যখন আমরা ওইসব বিষয়গুলো যখন উপভোগ করি বা দেখি যে গুজব বা ফেক নিউজ, তখন সারা দিনের প্রাত্যহিক জীবনে অনেক বড় ভূমিকা রাখে এবং রাজনৈতিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবনেও এক ব্যাপক ভূমিকা রাখে। আসলে একটা স্বৈর শাসন যখন পার হয়ে যায়, স্বৈর শাসন কিন্তু অনেক কিছুর চাপ রেখে যায়। আমি কথা বলছি আইন প্রয়োগের ক্ষেত্রে এবং আইন প্রণয়নের ক্ষেত্রে। আপনি যে বিষয়টা অবলোকন করেছেন এবং যে বিষয়টা উত্থাপন করেছেন,
যে যদি চিহ্নিত হয় তাদেরকে কিভাবে আইনের আওতায় নিয়ে আসা যাবে বা আইনের আওতায় নিয়ে আসতে হলে কি কি করতে হবে। বিষয়টি আমাদের গত স্বৈর শাসন আমলে আমরা দেখেছি, প্রথমে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, পরবর্তী পর্যায়ে সাইবার সিকিউরিটি অ্যাক্ট, ওই বিষয়গুলো আইনে যথেষ্ট ধরনের ভূমিকা ছিল, যদিও আমরা মনে করি সাফিসিয়েন্ট ছিল না, তারপরেও চিহ্নিত ভাবে অপরাধীদেরকে অপরাধের আওতায় এনে শাস্তি দেওয়ার মতো যথেষ্ট এলিমেন্ট ছিল, তারপরেও আমরা এগুলো করতে পারিনি। কারণটা হলো বিগত দিনের আইন প্রয়োগটাই ছিল একটা সুনির্দিষ্ট কাঠামোতে সুনির্দিষ্ট একটি গোষ্ঠীকে আইনের আওতায় এনে অযাচিতভাবে এবং বিনা অপরাধে শাস্তি দেওয়া, যার জন্য মূলত বিভিন্ন ধরনের যে মূল যে অপরাধীরা তারা পার পেয়ে যেত। বিগত এখন একটা এমন একটা সময় আছে, অল্প সময়ের মধ্যেই সাইবার সুরক্ষা অধ্যাদেশ পাস হয়ে যাবে। সাইবার সেফটি অর্ডিন্যান্সটা পাস হয়ে গেলে এর প্রয়োগ হবে। আমরা ইতিমধ্যে জেনেছি, বিগত সপ্তাহে ল অ্যাডভাইজার বলেছেন যে সাইবার সেফটি অর্ডিন্যান্স অলরেডি ক্যাবিনেটে অ্যাপ্রুভাল পেয়েছে। অতি শীঘ্রই আমরা মনে করব বা আশা করব এটি গ্যাজেট নোটিফিকেশন আকারে আসবে। গ্যাজেট নোটিফিকেশন আকারে আসলে এটি বাস্তবায়ন হবে। এবং বাস্তবায়নের ক্ষেত্রে চ্যালেঞ্জ আছে কিনা, কোন কোন জায়গায় আছে, এই বিষয়গুলো নিয়েও কথা বলবো। আমি শামসুজ্জামান দুদুরের কাছে আসবো। প্রথমেই যেটি বলছিলাম যে সচেতনতার একটা জায়গা রয়েছে এবং সেই সচেতনতা বৃদ্ধির জন্য যে পদক্ষেপগুলো, সেরকম কিছু বিষয় রয়েছে, সরকারের কিছু পদক্ষেপের জায়গা রয়েছে। তবে আমরা আইনের প্রয়োগের আলোচনাও করছিলাম বিরতির আগে। সেক্ষেত্রে একটু জানতে চাই যে দলীয়ভাবে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া কিংবা এই ধরনের গুজব যারা পরিকল্পনা করে ছড়াচ্ছে, ষড়যন্ত্রের অংশ যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রে দলীয় কোনো আইনি পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা আপনাদের আছে কিনা? প্রথম কথা হচ্ছে, রাজনৈতিক দলগুলোর ব্যাপক জনগোষ্ঠীর উপর একটা প্রভাব থাকে, এদের বড় ধরনের কর্মী বাহিনী থাকে। আমার কাছে যেটা মনে হয়, সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে তরুণ সমাজের একটা প্রভাব বা তারা সক্রিয়তা এখানে খুব বড়। অন্যরাও থাকেন, তবে তরুণ সমাজের ভূমিকাটা থেকে ভালো। তো যে কোনো মিথ্যা প্রসঙ্গই ষড়যন্ত্রের অংশ। বিভ্রান্তি সৃষ্টি করাই হচ্ছে শান্তি শৃঙ্খলা বিনষ্টের একটা অংশ। আইনগত ব্যাপারটা একটা আছেই, তবে রাজনৈতিক দলের নেতা কর্মী, বিশেষ করে তরুণ সমাজ, যারা বাংলাদেশটাকে দেখেন একেবারে ওলট পালট করে দিয়েছে, একেবারে স্বৈরতন্ত্রের কাছ থেকে গণতন্ত্রের কাছে ফিরিয়ে এনেছে, তারা রক্ত দিয়েছে, যারা সংগ্রাম করছে, আন্দোলন করছে, আমার মনে হয় তারা যদি সক্রিয় হয় বা সক্রিয় করা সম্ভব হয়, বিশেষত তরুণরা যারা প্রতিনিয়ত অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে, এই অন্যায়ের বিরুদ্ধে তারা যদি সোশ্যাল মিডিয়াতে সজাগ হয়, মিথ্যা প্রচারণার বিরুদ্ধে সত্য প্রচারণায় অংশগ্রহণ করে, আমার মনে তাহলে অনেকাংশে এই ষড়যন্ত্র আমরা রুখতে পারব। এটা আমার কাছে। জি, সেরকম একটা ভরসার জায়গা আছে এমনটি আপনি বলছিলেন। তবে আমরা যেহেতু আইনি প্রক্রিয়া নিয়েও কথা বলছি, কাজে শেষ প্রশ্নটি অ্যাডভোকেট এম আমিনুল ইসলাম মনিরের কাছে রাখবো যে বিদ্যমান আইনের প্রসঙ্গে আপনি বলছিলেন এবং নতুন গ্যাজেটের পর যে আইন যেভাবে প্রণয়ন করার সুযোগ তৈরি হবে, সেই জায়গাটিকে ঘিরে একটু জানতে চাই যে এটা আসলে কতখানি চ্যালেঞ্জিং হবে এই গুজব সমস্যার সমাধান করা নতুন আইনে। অসংখ্য ধন্যবাদ। আমি সর্বোপরি বলতে চাই যে বিষয়টা হলো সরকারের সদিচ্ছা। ল এন্ড অর্ডার যদি দেশে এস্টাবলিশড থাকে, তাহলে নিঃসন্দেহে ওই ধরনের অপরাধ দমনের জন্য যে কোনো সময় সচেষ্ট হওয়া সম্ভব। বিগত সরকারের আমলেও দেখা গেছে আপনার যে আইনগুলা ছিল, সেই আইনগুলা আমরা পুরোপুরিভাবে প্রক্রিয়ায় আনতে পারিনি। পাশাপাশি কেন গত 10-15 বছরে সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়ার উপর নির্ভরশীল হয়েছিল, এটাও আমাদের দেখার বিষয় আছে। যে মূলধারার যে গণমাধ্যমগুলা, ওই গণমাধ্যমগুলা যখন সরকারের একনিষ্ঠ হয়ে যায়, দলকানা হয়ে যায়, তখন কিন্তু মানুষ বিকল্প একটি মাধ্যমের দিকে দ্বারস্থ হয় বা বিকল্প মাধ্যমকে খোঁজার চেষ্টা করে। তখন সামাজিক মাধ্যমগুলো একটা বস্তুনিষ্ঠ কিছু কিছু খবর প্রয়োগের মাধ্যমে কিন্তু তাদের একটা আস্থার জায়গায় নিয়ে এসেছিল মাঝখানে। কিন্তু এটাকে এতই বড় বেশি পরিমাণ নিয়ে যায়, এখন মানুষ এটাকে গুজব বা আপনার কি বলে
অতিরঞ্জিত এবং এটাকে যে অতিমাত্রায় মিথ্যা প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে, এ থেকে রাজনৈতিক বেনিফিট দিচ্ছে। তবে সরকার যদি মনে করে এ থেকে পরিত্রাণ পাওয়া দরকার এবং সরকার যদি মনে করে এই আইনকে প্রয়োগ করে, যেমন আমি বলতে চাই বিগত সাইবার সিকিউরিটি অ্যাক্টের 21, 31, 30, 24, 25 থেকে 29, 30 ধারা পর্যন্ত যে ধারাগুলো ছিল, এই ধারায় খুব শাস্তিমূলক বিধানের ব্যবস্থা খুব গৌণ থাকলেও কিন্তু এটারও কিন্তু প্রয়োগ হয় নাই। যেমন দেখা গেছে এবং এখন সামনের দিনগুলো নিয়ে আপনি আশাবাদ ব্যক্ত করছিলেন, বিরতির আগে এই বিষয়ে কথা হচ্ছিল। সময় থাকলে আমরা হয়তো এই আলোচনা আরো দীর্ঘায়িত করতাম। আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হয়ে আলোচনায় অংশগ্রহণ করবার জন্য। দর্শক, আমাদের সাথে আজ যুক্ত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এম আমিনুল ইসলাম মুনির। কথা হচ্ছিল তাদের সাথে। আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। রবি থেকে বৃহস্পতি সপ্তাহে 5 দিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে। আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook/fakenewscanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না। বিশ্বাস এবং প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। থাকুন ৭১-এর সাথে।